করেছিলাম সেটা রয়েছে। তো সেই জন্য আর করছি না। আগামীকাল আবার মানে করার ইচ্ছে রয়েছে। তবে ওনার পছন্দসই মাছ উনি যা খাবেন, তো সেটা উনি করতে রাজি নন। আমি না ওরকমভাবে বাইরে বেরোতে পারি না, মানে সিম্প্যাথি গেইন করার জন্য, হ্যাঁ? কারণ আমি যখন বাইরে বেরোবো আমার যতই যা হোক, আমি মেয়েকে যে দিতে গেলাম যেদিন, যেটার পরিপ্রেক্ষিতে কমেন্টটা আপনি করেছেন, মানে সবাই সবার ইচ্ছেটা চিরদিন আমার উপর চাপিয়ে দিয়েছে, আমি সেগুলো নির্বিবাদে মেনে নিয়েছি। বন্ধুরা, তোমাদের সামনে এলাম আজকে। তো অনেক কমেন্টস আছে, এসে জমা হয়েছে, সেগুলো পড়ছিলাম বসে বসে, কারণ আগে যেগুলো পড়া হয়নি, কিছু কিছু পড়া হয়েছে, কিছু কিছু পড়া হয়নি। তো সেগুলো সব পড়লাম, পড়ে মনে হলো যে তোমাদের সঙ্গে গল্পের ছলে সে কমেন্টসের উত্তরও দেওয়া হবে, একটু গল্পও করা হবে। তার কারণ ওই যে এক একদিন ইচ্ছে করে না, মনে হয় না যে কিছু করি, এক একদিন একটু লো থাকি। হ্যাঁ, তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে হচ্ছে 27শে নভেম্বর আর বুধবার, আর এখন বাজলো ঠিক 10টা 25। 10টা 25 এখন তোমাদের সামনে এলাম, তার কারণ উনি বেরিয়ে গেলেন স্কুলে, ফাঁকা এখন। তো এই মুহূর্তে টুকটাক একটু আমার অন্য কাজকর্ম করছিলাম, তো মনে হলো যে একটু এবার তোমাদের সঙ্গে কথা বলি। তো আজকের দিন যেমন নর্মাল সেরকম আজকে কিছু রান্নাবান্না আজকে করছি না, কারণ যে তরকারিটা কালকে করেছিলাম সেটা রয়েছে। তো সেই জন্য আর করছি না, আগামীকাল আবার মানে করার ইচ্ছে রয়েছে। তো এই মানে টুকটাক কাজ বলতে জামাকাপড় কাচা আছে, সেগুলো হয়তো মেলতে হবে, যেমন রোজকার থাকে, যে জামাকাপড়গুলো শুকিয়েছে সেগুলো তুলে ভাঁজ করতে হবে। এইভাবেই কাটবে, ঠাকুরের বাসন মাজতে হবে, তারপরে পুজো করা, স্নান করা, পুজো করা, ঠাকুর হ্যাঁ পুজো টুজো করে উঠে তারপরে খাবার খাওয়া, তারপরে আবার যেমন একটু খবর শোনা, যেমন কাটে আর কি, একদম ওই ধরা বাঁধা একই রকম, কোনো অন্য রকম তো কিছু নেই, একইভাবে যেমন রোজ কাটে সেই রকমই। কটা দিন অবশ্যই অন্যরকম কেটেছিল, মেয়ে এসেছিল বলে, তোমরা সবাই জানো, সবাই বলেছে সত্যি যে ফিরে গেলে যে কতটা মন খারাপ হবে। সব মায়েরই মানে একই ব্যাপার, যাদের সন্তান বাইরে চাকরি করে, ছেলেই হোক বা মেয়েই হোক, যখন বাড়ি থেকে আবার ফিরে যায় কর্মস্থলে তখন খুব কষ্ট হয়, বা যাদের এখনও ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করে তাদেরও একই ব্যাপার, ছেড়ে থাকার কষ্ট। তো মেয়ে এসে এবার কী বলো তো, অনেক জায়গায় মানে ওর বন্ধুদের কাছ থেকে শুনে কত কিছু হয়েছে, কত নতুন রেস্তোরাঁ হয়েছে, হোটেল হয়েছে, রিসর্ট হয়েছে, কত কিছু বেড়ানোর জায়গা হয়েছে, কিছুই তো জানি না খবর। তাই মেয়ে বলছে এই শহরে থেকেও কিচ্ছু খবর জানো না। তো সেটাই মেয়ে নিয়ে গেল, সব দেখেছো তোমরা, যেখানে যেখানে গেছি মোটামুটি যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। সব সময় হয়তো ক্যামেরা অন করা হয় না, ওই যে বলেছি এখনও আমি খুব একটা মানে জড়তাটা কাটিয়ে উঠতে পারি না, আর তাছাড়াও মানসিক পরিস্থিতি ঠিক না থাকলে না তখন ক্যামেরা অন করতে ইচ্ছে করে না, তারপরেও জোর করে করি, কিন্তু বাইরে রাস্তাঘাটে গিয়ে সেরকম হলে তখন আর কি একদমই ইচ্ছে হয় না। তো যাই হোক, তোমরা অনেকে অনেক কিছু জানতে, একজন জিজ্ঞেস করেছেন যে মেয়ে চাকরি করে কিনা, তার রিপ্লাই আরেকজন দিয়েছেন যে হ্যাঁ করে, হ্যাঁ মেয়ে ব্যাঙ্গালোরে চাকরি করে, মেয়ে ব্যাঙ্গালোরে 8 বছর আছে, পড়াশোনাও ওখানেই, এইচএসের পরেই ওখানে চলে যায়, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, এমবিএ সবই ওখানে, তারপরে চাকরিও তো ক্যাম্পাসিংয়েই চাকরিও হয়ে যায়। তো 8 বছর ধরেই ব্যাঙ্গালোরে, এই 8 বছরে 8বারও যাওয়া হয়নি, খুব কম গেছি, আর ইচ্ছে থাকলেও ওই যে হয় না, যদি যাই বাড়ির মেয়ের বাবা যদি না যান তখন সেই ক্ষেত্রে যাওয়াটা একটু অসুবিধা হয়ে যায়। যেমন জানুয়ারিতে যাওয়ার ইচ্ছে ছিল, রয়েছে, কিন্তু উনি সম্ভবত যাবেন না। এবার না গেলে তো আমার যাওয়াটাও মানে হয় না, কারণ রেখে তো যাওয়া যাবে না, কারণ কিছু তো করার ক্ষমতা নেই, ওষুধটা নিয়ে খাবারও ক্ষমতা নেই, সে খাবার নয় হোম ডেলিভারি দিয়ে গেল সেটা, কিন্তু সেগুলো নিয়ে যে খাবার খাবেন বা গরম করবেন খাবার, কিছুই তো না, জলেও 1 বোতল ভরা নেই। তো তার ফলে ধরো ইচ্ছে থাকলেও হয়তো হবে না, জানি না কি হবে, এটাই খারাপ লাগে। মেয়ে চাইছে যাই, দেখা যাক কি হয়। তো আবার কেউ বলেছো যে রান্নার কথা বলেছো, নিজে কেন রান্না করো না, তাহলে সময়টা কাটে। রান্না দেখো, নিজের সত্যি আমি রান্না করতে কিন্তু ভালোবাসি, বরাবর আমি অনেক ছোটোবেলা থেকে রান্না করি, রান্না করতে ভালোবাসি, কিন্তু ডাক্তারের বারণ, যেহেতু আমার প্রচণ্ড প্রেশার বেশি, হার্টের একটু সমস্যা আছে, তো সেই কারণে যখন গত বছর ডাক্তার দেখায়, অ্যাঞ্জিওগ্রাম হয় যখন, ব্লকেজ ছিল হার্টে, তো তখন ডাক্তার কার্ডিওলজিস্ট ওখানে ব্যাঙ্গালোরে বলেছিলেন যে আপনি কিন্তু আগুনের সামনে বেশি যাওয়া হবে না। তারপর পালমোনোলজিস্ট লাংসের যিনি, উনিও একই কথা বলেছেন, আগুনের সামনে বেশি কিন্তু যাওয়া হবে না, মানে
কোনো মানে প্রেশার দিয়ে কোনো কাজ যেটা মানে সেগুলো করা হবে না। তো সেই কারণে আর কি রোজগারটা তাছাড়াও করতাম, তারপরেও করতাম না তা না। দেখিয়ে আসার পরেও কিন্তু নিজেই রান্নাবান্না করেছি। কিন্তু বিষয়টা কী বলো তো, বাজার তো উনি করতে চাইছেন না। এবার বাজার করতে না গেলে কাউকে দেবেনও না যে মন্টুকে দিয়ে বাজারটা করাই না। ওনার ধারণা সবাই তো সব নিয়ে নেবে, টাকা বেশি করে নেবে এইসব। তো তার ফলে উনি যদি না বাজার যান, টুকটাক সবজিপাতি হয়তো আমি মন্টুকে দিয়ে আনাতে পারি। মাছ তো আনানো যাবে না, সেটা ওনাকেই যেতে হবে। ওনার পছন্দসই মাছ উনি যা খাবেন, তো সেটা উনি করতে রাজি নন। তো সেই কারণেই আর কি হোম সার্ভিস আরও, হ্যাঁ, তা না হলেই দেখো না এখন আমি একটা করে নিচ্ছি কিছু না কিছু। তো এই শরীরের কারণে আসলে আমি ওটা মানে করতে পারি না যে শুয়ে পড়ে থাকছি বা যতক্ষণ আমি পারি যত দূর হয় তত দূর করি। কিন্তু সত্যিই আমার এতটাই সমস্যা আছে ভেতরে, যেগুলো নিয়ে চলা মানে ডাক্তাররা একটু অবাকই হন। লিভারের এত খারাপ কন্ডিশন, লাংসের এত খারাপ কন্ডিশন, তারপরে হার্নিয়াটা আবারও হয়েছে, তারপরে কোলনের যেটা সাসপেক্ট করেছিলেন সেই সব, এগুলো পেনগুলো হয়। তো ওই পেন ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে, কিছু করার নেই বলে। তো সেই কারণে খুব স্ট্রেস দিয়ে কাজ করতে বারণ করছেন। তো যাই হোক, তারপরেও আমি ঠিক করেইছি রোজই কিছু না কিছু একটা করে নেব, মুখের নিজের ইচ্ছে মতন কোনো একটা কিছু করা। এই একটা গেল। আর একটা হচ্ছে, জিজ্ঞেস করেছো যে মেয়ে থাকাকালীন লেপ কেন বার করলাম না। মেয়ে বলেছিল যে মা লেপ বার করে দিচ্ছি আমি। তো তখনও কিন্তু আমার এসি চলছিল, হ্যাঁ, ফ্যান তো চলছিল প্লাস এসি চলছিল। আমি বললাম এখনই দরকার নেই, পরে আমি করে নেবো। তখন আমার ভুলে যাই, তো ভুলো মন, তখন খেয়াল ছিল না যে লেপটা একদম মানে ওয়ার্ড্রোবের একদম নিচে লেপটা, তার উপরে সব কিছু, ওপরে কম্বল, অন্য বিছানা, নতুন চাদর, অন্যান্য জিনিসপত্র ওপরে ভর্তি। ওটা যে একদম নিচে লেপ দুটো চলে গেছে সেই খেয়ালটা ছিল না। আমি ভেবেছিলাম ওপরেই আছে, তো ঠিক আছে, একটুখানি কষ্ট হবে, একটুখানি এটা টেনে বের করে নেবো। তো বিষয়টা যখন করতে গেলাম, গিয়ে দেখলাম যে একদম নিচে, এবং সেটা সম্ভবপর হলো না বলে ব্ল্যাঙ্কেট, তো এখনও আপাতত ব্ল্যাঙ্কেটেই চলছে, কারণ আমার তাও রাত্রিরে আমার ফ্যান চলছে, ওই ভোরের দিকে অফ করছি। এখন যেমন ফ্যান চলবে, সেটা তো এমনি কথা বলার জন্য, আগেও গরমকালেও বন্ধ থাকতো, এখন ফ্যানটা চালাচ্ছি না অনেকটা সময়। কিন্তু ওই রাত্রিবেলার দিকে হয়তো একটু গরম লেগে যায়, প্রেশারটা বেশি বলেই, বুঝেছো তো। তো এই কারণে মেয়ে করে দিতে চেয়েছিল, কিন্তু ওটা আমি বললাম যে এখনও তো এসি চলছে, এখনই লাগবে না, আমি ঠিক করে নেবো। ওটা মানে আমার ভুলের জন্য। তো আর রাধাদি বলেছে ভালো থাকতে হবে মেয়ের জন্য আর আমার জন্য। অবশ্যই তোমাদের জন্য তো ভালো থাকবোই, ভালো থাকতেই হবে, সবার জন্যই ভালো থাকতে হবে। আমার জন্মদিনের কথা জানতে চেয়েছে, আমি আবার একটা মানুষ, তার আবার জন্মদিন। বোধহয় অনুরাধা বোধহয় জিজ্ঞেস করেছে যে দিদি জন্মদিন কবে, আমরা উইশ করবো। 3rd জানুয়ারি আসছে সামনেই, 3rd জানুয়ারি জন্মদিন। তো সেটা আর মানে জন্মানোটা তো নিজের হাতে নেই, থাকলে তো চাইতাম না পৃথিবীতে আসতে। তো যাই হোক, কিছু করার নেই। কাজেই জন্মদিন হিসেবে 3rd জানুয়ারি 1971 জন্ম, 54 বছর হবে। তো এই আর অনেকে এটাও বলেছেন যে আমার মতন দেখেছেন সামনে থেকে অনেকে, মানে এরকম হাজব্যান্ড, বা এটাও যারা বোঝার তারা বোঝেন যে এরকম নিয়ে চলা যে কতটা ডিফিকাল্ট, সেগুলোও বলেছেন অনেকেই সেটা। তো তার মাঝখানে একজন দুটো কমেন্ট করেছে, বললাম না, ভিউজ অ্যাট্রাক্ট করার জন্য এইসব নাটক, আর চেহারা দেখে তো মনে হয় না যে টর্চার বলে, তো সেই কারণে। তো যাই হোক, কী আর করা যাবে, চেহারাও ভগবানের দেওয়া। একটা সময় একদম সবাই বলতো না খেতে পাওয়া, এমন ছিলাম। তো এখন হয়েছে সেটা খাওয়ার জন্য নয়, বারবারই আমি বলি, যেহেতু থাইরয়েডটাও মোটার, ডায়াবেটিস টাইপ 2 মোটার, তাছাড়া যে মেডিসিন নিতে হয় সেই মেডিসিনগুলোতে খেয়ে রোগা হবে না, মোটাই। তো সেই কারণে আর এত শ্বাসকষ্ট আমার পক্ষে জিম করা এখন সম্ভবই নয়। আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ওই একাধ সময় করি, পেরে উঠি না, মানে খুব কষ্ট হয়, হাঁপাই। তোমরা তো যারা রেগুলার আমার ব্লগ দেখোই তো আমি কীরকমভাবে হাঁপাই। তো সেটাই আর কি, ওই যে বললাম না জেনে শুনে কমেন্ট এটাই করা হয়, যে দেখে মনেও হয় না। আমি এইটুকুই শুধু ভেবে পাই না বন্ধুরা, কেউ যদি ভালো থাকে, হ্যাপি থাকে, আমি অনেকের ব্লগ দেখি যারা খুব সুন্দর হাজব্যান্ড ওয়াইফ, সুন্দর খুনসুটি করছে, কথা বলছে, সেরকম থাকলে কেন বলবো না বলো। ভালো জীবনটা থাকলে সেটা তুলে দেখালে বরং আরও 5 জন দেখবে। যেটা এই ম্যাডাম কমেন্টটা করেছেন যে ভিউজ অ্যাট্রাক্ট করার জন্য, ভিউজ পাওয়ার জন্য, আমি যদি এরকম একটা সুন্দর দেখাতাম, স্বামী স্ত্রী বসে চা খাচ্ছি, খুনসুটি, দুজনের গল্প, আমার মনে হয় তাতে অনেক 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 গুণ বেশি ভিউজ হতো।
হ্যাঁ, আমার এই একা জীবনযাপন দেখার জন্যে যতটুকু ভিউজ হয় তার থেকে অনেক গুণ বেশি ভিউজ হতো। হ্যাঁ, আর ভিউজের জন্য, ভিউজ পাবার জন্য অন্তত আমার মতন এই বয়সে এসে কেউ বানিয়ে বানিয়ে গল্প বলবে না। আর তার থেকেও বড় কথা, যখন কমেন্টটা করেন এইটুকু ভাবেন না যে আমি যে বলছি আমার এটা কিন্তু শুধু আপনি দেখছেন না, আরও অনেকে দেখছে, এবং তার মধ্যে বহু মানুষ আছে যারা পার্সোনালি আমাকে চেনেন, যারা আমার আশেপাশে থাকেন, তারাও দেখেন। তো আমি যদি বসে বসে বানিয়ে বানিয়ে এরকম গল্প উপন্যাস আপনার মানে কথা অনুযায়ী যেরকমভাবে আপনি বলেছেন, চিত্রিত করতে চেয়েছেন আমাকে, তো সেই হিসেবে এই গল্প উপন্যাস বানিয়ে বললে আপনার কি মনে হয় যে তারপরে আমি বাইরে বেরিয়ে কথা বলতে পারতাম না? তারা ধরতে পারতো না, বা তারা এখানে এসে কমেন্ট করতো না, বা তারা বলতো না কাউকে? হ্যাঁ, তো শুধু আপনি দেখেন না, অনেকেই দেখে, কেমন? তো সেই জন্য ভিউজটা অনেক গুণ বেশি হতো যদি খুব সুন্দর একটা ফ্যামিলি বন্ডিং শেয়ার করতে পারতাম তাহলে। হ্যাঁ, আর আমাকে দেখে কি আপনার ইনসেন্ট মনে হয় যে ভালো আছি তারপরে আমি বলছি যে ভালো নেই, ঠিক নেই? এত কিছুর পরেও আমি কিন্তু হেসে হেসেই আসি। আমি কিন্তু আর বলতে চাই না, কারণ এই কমেন্টগুলোর জন্যই বলতে চাই না। কারণ আমার খারাপ লাগে। এমনিই তো ভেতরে প্রতিদিন প্রতিনিয়ত তিলে তিলে শেষ হচ্ছি। তারপরে এই কমেন্টগুলো যে খোঁচা দেয়, যে আঘাত দেয়, সেই জন্যে আর বলতে চাই না। যে কী হবে, মানুষ আ কিছু না জেনে না চিনে কত সহজে জাজ করে ফেলে। তো যাই হোক, সবটাই কপাল, বললাম না, সারাটা জীবন আ ছোটোবেলা থেকে এইরকম কপালেই আ নিয়েই হয়েছি। কী আর বলব? ওই যে কপাল বলতে এটাই যে কোনোদিন না আ কোনো কিছু জোর করতে পারিনি, কিছু চাইতে পারিনি। হুম? অ্যা হ্যাঁ, হ্যাঁ, যেটা ও কমেন্টটা হচ্ছে, সাজ-পোশাক দেখলে মনে হয় না আপনার লাইফটা এতটা ডিস্টার্বড। উম আসলে উম আমি একটা কথাই বলি, আমি না ওরকমভাবে বাইরে বেরোতে পারি না, মানে sympathy গেইন করার জন্য, হ্যাঁ? যে এলোমেলো চুল নিয়ে যেমন তেমন একটা আ দলামোচা কোনো শাড়ি বা কুর্তি পরে এলোমেলো চুল নিয়ে বেরিয়ে লোকের কাছে sympathy কুড়াবো যে হ্যাঁ, দেখো, ওটা পারি না। কষ্টের কথাটা এখানে হয়তো শেয়ার করি। কিন্তু আমি বেরোই যখন, আমি প্রপার ভদ্রভাবে সাজুগুজু যেটা বলে, একদম সাজগোজ করেই বেরোই। ওভাবে আমি লোকের সামনে ওইটা জানান দিয়ে যে, "দেখো আমি ইয়ে করে আছি।" কেন করব? কেন করব? কেন সাজবো না? এটা কি অপরাধ? সাজগোজ করাটা কি অপরাধ? আসলে যিনি কমেন্টটা করেছেন, আপনি না এই জীবনটা দেখেননি। আমার একার নয়। হাজার, হাজার, লাখ, লাখ মেয়ে মহিলার এরকম জীবন। আপনি দেখেননি, আপনি সৌভাগ্যবতী, আপনি ভালো থাকুন। আপনি অবশ্যই ভালো থাকুন। কিন্তু আপনি দেখেননি যে টর্চারটা কাকে বলে? টর্চার কী জিনিস আপনি দেখেননি। আপনি নিশ্চয়ই বেল্টের বাড়ি খাননি। বেল্ট দিয়ে আপনাকে পেটানো হয়নি। আপনাকে লাথি, চড়, ঘুষি নিশ্চয়ই মারা হয়নি। অশ্রাব্য গালিগালাজ আপনাকে করা হয়নি। আপনি জানেনই না এই জীবনটা। তাই জন্যই বলছেন। আমি চাই না যে আমি এরকম যেমন তেমনভাবে বাইরে বেরোই। আমি বাইরে বেরোই না তো। কিন্তু যখন আমি বেরোবো, আমি একদম প্রপার, আমি পারফেক্টলি সেজে গুজে একদম প্রপার ওয়েতে বেরোবো। ওরকমভাবে আমি বেরোবো না। খুব এমার্জেন্সি একটা ভীষণ কোনো দরকার, যেখানে আমার একটু যাবো, চলে আসবো, খুব ইয়ে, তখন হয়তো জাস্ট যেমন আছি তেমন একটা শাড়ি পরে বেরিয়ে গেলাম। তাও কিন্তু ওই ছেঁড়া শাড়ি বা ওরকম এমনভাবে বেরোবো না যেটা নিয়ে লোকসমাজে মানে ইয়ে হয়। সেটা দিয়ে সিম্প্যাথি গেইন, আমি আমার কষ্টের কথা বলি, আমি কিন্তু সিম্প্যাথি গেইন করতে চাইছি না। আমি কারোর কাছে সিম্প্যাথি চাইছি না। মানুষের কষ্টের কথা মানুষ শেয়ার করে। শেয়ার করে একটু হালকা হয়। যেহেতু আমার শেয়ার করবার কেউ নেই, আমার নিজের মা-বাবা নেই, নিজের ভাই-বোন নেই, নিজের কেউ নেই সেই অর্থে, সেই জন্য এখানে শেয়ার করছি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, সেই ফ্যামিলির সঙ্গে মানুষদের কাছে আমি শেয়ার করছি। কিন্তু আমি সিম্প্যাথি চাইছি না যে আমাকে তোমরা খুব সিম্প্যাথাইজ করো, ওরে বাবারে, আহারে, আহারে, বেচারি রে, বেচারি রে, না। আমি বেচারি সাজতে চাই না। আমার কষ্টটা আমি শেয়ার করছি, কিন্তু তাই বলে আহা, উফু, বেচারি, একদমই না। তো সেই কারণে আমি যখন বাইরে বেরোবো, আমার যতই যা হোক, আমি মেয়েকে যে দিতে গেলাম যেদিন, যেটার পরিপ্রেক্ষিতে কমেন্টটা আপনি করেছেন, সারা রাত কেঁদেছি, সারা রাত সাংঘাতিক মেন্টাল প্রেশার, টর্চার হয়েছে, মেন্টালি অকথ্য কথাবার্তা। তারপরেও কিন্তু আমি একটা ভালো শাড়ি পরেছি, আমি ঠিকঠাক সেজেছি, সেজে গুজেই বেরিয়েছি। কেন? এতটা রাস্তা যাব, কলকাতায় যাব, এয়ারপোর্টে নামবো, সেখানে ৫ জন লোক আছে, আমার মেয়েরও তো একটা ইয়ে আছে। সেখানে যদি আমি একটা যেমন তেমনভাবে চলে যেতাম, তাতে কী হতো?
তাতে কি হতো? ওরকমভাবে গিয়ে কি আমার যন্ত্রণাটা ভুলে যেতাম? ওরকমভাবে গিয়ে লোকের সামনে দৃষ্টি আকর্ষণ করে যে এরকম আছি? না। তাই জন্যে প্রপার ইয়েতেই বেরোই। হয়তো আপনি বুঝবেন না। বুঝলেই কমেন্টগুলো করতেন না। ঠিক আছে, আপনি ভালো জীবনযাপন করছেন, করুন, খুব খুশি হই আমি। আমি যখন দেখি কোনো মেয়ে বা মহিলা এরকম সুন্দর জীবনযাপন করছে, আমি খুব খুশি হই যে ভগবান অন্তত কাউকে তো একটু সুখে রেখেছেন, কাউকে তো একটু ভালো রেখেছেন। সত্যি, সত্যিই ভালো লাগে। সত্যি, সত্যিই ভালো লাগে। কিন্তু তার মানে যারা এত, এত মহিলা যারা কষ্টে আছেন, যন্ত্রণায় আছেন, প্রতিনিয়ত যাদের মানে প্রত্যেকটা দিন মানে বেঁচে থাকার লড়াই একটা অন্যরকম, আ সেটা তো মিথ্যে নয়। সেটা মিথ্যে হতে পারে না। আপনি ভালো দিকটা দেখেছেন, মন্দ দিকটা দেখেননি বলে আপনার কাছে গল্প কথা বলে মনে হচ্ছে বানানো কথা, মনে হচ্ছে ভিউজ পাওয়ার জন্য করছি। কিন্তু আপনার তো এত বুদ্ধিমতী, আপনি ধরে ফেললেন যে আমি ভিউজ পাওয়ার জন্য। তা আপনার এই বুদ্ধি দিয়ে আপনি এইটুকু ভাবতে পারলেন না যে একজন সুন্দর ফ্যামিলি একটা বন্ডিং শেয়ার করলে অনেক বেশি ভিউজ হয়? হাজব্যান্ড ওয়াইফ দুজনে রয়েছি, দুজনে গল্প করছি, ঘুরে বেড়াচ্ছি, ছুটির দিনে বেড়াচ্ছি, বা উনি কাজ থেকে ফিরলেও সন্ধ্যায় একটু বেড়াচ্ছি, দুজনে সিনেমা দেখতে যাচ্ছি। এগুলো করলে আরও বেশি মানুষ দেখে যে বাহ! কি সুন্দর দেখি তো, এই এজে এসেও দুজনে ঘুরে বেড়াচ্ছে। সেটাতে অনেক বেশি লোক দেখে নাকি? আপনার নিজেকেই প্রশ্ন করবেন, হ্যাঁ? এটা রাখলাম আপনার কাছে। তো আর কি বলবো বন্ধুরা, এটাই। তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা জানো পার্সোনালি, যারা আমাকে পার্সোনালি জানো, ইউটিউব ফ্যামিলি যারা এখানে না হয়েও আমার ধারে পাশে, যাদের সঙ্গে আমার একটা দারুণ বন্ডিং তৈরি হয়ে গেছে, যে তোমরা জানো যে সত্যি কী কী মিথ্যে, তোমাদের কাছে সে প্রমাণও আছে। তো যাই হোক, এনারা না জেনে উনি হঠাৎ নতুনই দেখছি, তো এগুলোই খারাপ লাগে। আম, আর ওই যে জীবনে জানো তো কোনো দিন কারোর ওপর কিছু বলতে না পারাটা, এটা এটার জন্যই কিন্তু মানুষ উম, মার খায়। কেউ মানে বলতে না পারা, মানে সবাই সবার ইচ্ছেটা চিরদিন আমার উপর চাপিয়ে দিয়েছে, আমি সেগুলো নির্বিবাদে মেনে নিয়েছি। এই জিনিসটা ঠিক না। তাহলে কি হয়, যখন দেখবে যে তোমাকে তো যা ইচ্ছা বলা যায়, তোমাকে যা খুশি করা যায়, তখন যা খুশি করবেই, তাই না? এতে তো তাদের দোষ দেওয়া যায় না, কারণ তারা তো করবার জন্য মুখিয়েই আছে। এবার আমি যদি সেখানে প্রোটেস্ট না করি, আমি যদি তাদেরকে ইন্ধন দিই যে হ্যাঁ করো, আমার সঙ্গে যা খুশি করো, যদ্র ইচ্ছা করো, তাহলে শুক্রবার দিন রাত্রিরে মেয়ে যাওয়ার আগের দিন রাত্রিরে মেয়েকে বলছে মেয়ের বাবা যে তোর মায়ের যে নাভির যে হার্নিয়াটা আবার হয়েছে, ওটা একদম পা দিয়ে, আমি আর ওই টার্মটা ইউজ করলাম না, পদাঘাত মেরে ওটা ফাটিয়ে দেবো, বাস্ট করে দেবো, যাতে ও মরে। এই তো আমার পাওনা। 28 বছর পূর্ণ হলো গত বছর, গত বছর বলছি, গতকাল 28 বছর পূর্ণ হয়ে 29-এ পা দিলাম। এই হয়েছে পাওনা। তারপরেও তার সেবা যত্ন কিন্তু করে যায় এত কিছুর পরেও। কেন করি? তার কারণ ওটাই আমি শিখেছি, দেখেছি, বা অন্য কিছু তো ভাবিনি কোনো দিন, সেই জন্যে। কারণ তাকে অসুস্থ থাকলে সেই যত্ন আত্তি সেটুকু করি, সেটা করে আসছি এতদিন ধরে, তাই করি। ভুল করি হয়তো, জানি না ভুল ঠিক, ভুলই তো, জীবনটা ভুলে ভরা। তো সেই ভুলের আম, তো আর কোনো কিছু করার নেই। সেই ভুলের যখন আর আহ, কিছু হবে না, ভুলটা যখন আর সংশোধন করা যাবে না, আম, তখন এভাবেই চলবে, এভাবেই। হয়তো কোনো দিন পদাঘাত করে বসবেন সত্যি সত্যি, মানে যে জায়গাটায় উনি বলছেন, যেটা করলে বার্স্ট হয়ে গেলে ইয়ে হবে, সেটা করে বসবেন যে কোনো দিন, যে কোনো সময়। তো কিছু তো করার নেই, আমার হাতে তো নেই সেটা আটকানোর, বা দেখে মনে হবে ওই আবার যারা তারা কমেন্ট হয়তো করবে যে উনি তো এত দুর্বল দেখতে, মনে হয় কাঁপেন সবসময়, পার্কিনসন্স কী করে করবেন? ওই পার্কিনসন্স নিয়েও হাতের চড়ের যে জোর তো সেটা মানে আইডিয়া করতে পারবেন না যারা বলছেন বা বলবেন বা ভাবেন। তো যাই হোক, ওটাই হচ্ছে ওনার প্লাস পয়েন্ট। উনি ওভাবেই মানুষের কাছ থেকে সিম্প্যাথি গেইন করেন। এককাল দাড়ি নিয়ে, এলোমেলো চুল নিয়ে, যেমন তেমন জামা কাপড় পরে বেরিয়ে গিয়ে সিম্প্যাথি গেইন করেন, আমি কত খারাপ আছি। হ্যাঁ, আর আমাকে দেখে লোকে বলে যে তো দারুণ আছে, দারুণ খাওয়া দাওয়া করছে, দারুণ হাট্টা কাট্টা, হ্যাঁ, স্বামী এত অসুস্থ, কী অবস্থা, আর মহিলা কীরকম। সবটাই কপাল। তবে যারা বলে, আমার খুব ইচ্ছে করে যে
মেয়ে আমাকে বলছিল যে মা আমি বলবো এরপর যে 1 মাস তোমরা নিয়ে গিয়ে রাখো, খরচ আমরা দিয়ে দেবো, 1 মাস নিয়ে রাখো। আমি বললাম 1 মাস না, 1 সপ্তাহও রাখতে পারবে না। ম্যাক্সিমাম 1 দিন হয়তো অন্যের বাড়িতে গিয়ে গল্প করবে তাদের সঙ্গে। আ গল্প করে কাটাবে। তারপরেই ১ দিনের পর ২ দিন ৩ দিন যখনই হবে তখনই স্বরূপটা প্রকাশ হয়ে পড়বে। সেটা তো আটকানো যাবে না। তো যাই হোক, কপাল, বললাম যে কপালের জন্য এগুলো শুনি যত কষ্ট পাই। মেয়ে অনেক বকে, বোঝায় যে লোকের কথায় কেন এ করো? লোকের কথা কেন? তারা কি দেখবে? তারা কি দেখে তুমি যে কীভাবে করছো, তুমি যে কীভাবে জীবনযাপন করে এসছো এতগুলো বছর ধরে, তুমি যে কতটা যন্ত্রণা বয়ে নিয়ে চলেছো, সেটা কি কেউ দেখেছে? কেউ কি তোমার পাশে দাঁড়িয়েছে? তাহলে তাদের কথা তুমি কেন ভাবো? গুরুত্ব দাও কেন? কী বলছে না বলছে কেন গুরুত্ব দাও? আমি এরকমই, আমি এরকমই। আ সেই জন্য আমার খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে বসে তোমাদের সঙ্গে গল্প, মাঝে মধ্যে মনে হয় একটু কথা বলি। ওই একা বললাম তো, শেয়ার করার নেই। হ্যাঁ, কিছু কথাবার্তা কষ্টর একটু সামনের দাদা বৌদির সঙ্গে বলি, তাছাড়া আর কারোর সঙ্গে নয়। কারণ ওনারা যথেষ্ট আমার প্রতি স্নেহশীল, আ পাশে আছেন, সৎ পরামর্শ দেন। তো সেই কারণে ওনাদের সঙ্গে শেয়ার করি। তাছাড়া আমার কোথাও জায়গা নেই শেয়ার করবার। কাউকে বলার নেই, কিছুই করার নেই। তো সেই কারণেই। আর মেয়ে আর কত নেবে? মেয়েকে তো প্রতিদিন প্রতিনিয়তই বলছি, মেয়ে তো সব জানছে। সে নীলকণ্ঠের মতো তো সবটাই আমার, সব এটাই তো নিয়ে নিচ্ছে। কত দেবো? ওরও তো মানে স্ট্রেসের মধ্যে থাকে। চাকরির স্ট্রেস, এক জায়গায় একটা এত বড় মানে দূরের শহরে থাকা, একা থাকা, শরীর খারাপ হলে সেটাও একা মোকাবেলা করা, এই স্ট্রেস। তারপরেই বা সবসময় স্ট্রেস যে মায়ের কিছু হয়ে গেল কিনা, মায়ের কিছু হয়ে গেল কিনা, আর কত দেবো? সেই জন্যই তোমাদের সামনে হয়তো একটু শেয়ার করি। যাই হোক, বলেছিলাম যে বলবো না, তারপরেও তোমরা বলেছিলে কেন বলবে না? এই যে এইসব কথাগুলোর জন্যই বলতে ইচ্ছে করে না, এই কমেন্টগুলোর জন্যই বলতে ইচ্ছে করে না। তাও এইটুকুই বললাম, মানে কী যে বলা হয় সেগুলো বলা আমার পক্ষে সম্ভব নয়। কী যে বলা হয় আর কী যে করা হয় সেগুলো সম্ভব নয়। বললাম কিছু আছে ভিডিও, তোমরা যারা জানো, যারা দেখেছো, যাদের কাছে আমি পার্সোনাল পাঠিয়েছি, পার্সোনালি তারা জানো। ওইরকম জিনিসটা প্রতিদিন হয়, আরও বেশি হয়। সবসময় তো ক্যামেরা করে ধরে রাখা সম্ভব নয়। হয়তো একদিন রাখতে পেরেছিলাম। যাই হোক বন্ধুরা, আজকে বকবক করেই শেষ করলাম। আ বললাম তো, মাফ করে দিও। হয়তো কষ্টের কথা বলে ফেলি তোমাদেরকে। আ ওই যে বললাম কেউ নেই বলার। দেখো ঘামতে শুরু করেছি আবার। মাফ করে দিও ভুল ত্রুটি। কারণ আমি এরকমই, এটাই আমি। কিছু করার নেই আমার। নিজেকে তো আর চেঞ্জ করতে পারবো না এই বুড়ো বয়সে এসে। আ ঠিক আছে, আজকের ব্লগ মানে আজকের গল্প বকর, বকর। ভালো লাগলে লাইক করো, কমেন্ট তো করবেই। কেউ যদি খারাপ কমেন্ট করার ইচ্ছা হয় করবে, আমার তো কিছু করার নেই। তার নিজের মোবাইল, নিজের নেট, সে খারাপ কমেন্ট করতেই পারে, কিছু করার নেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারে এসো যারা এখনও আসোনি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী দিন একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর ব্লগগুলো দেখতে থেকো।